ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা হিস্ট্রি অনার্সের সেকেন্ড পেপারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে হিস্ট্রি অনার্সের সেকেন্ড পেপারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে প্রথমেই যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। দেখো, মেসোপটেমিয়া এই সভ্যতাটা সম্বন্ধে অনেক সময় বড় প্রশ্ন দেয় যে মেসোপটেমিয়া সভ্যতার সমাজ জীবন বা অর্থনৈতিক জীবন বা মেসোপটেমিয়া সভ্যতার নগর পরিকল্পনা বা ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এই জাতীয় প্রশ্ন এই মেসোপটেমিয়া সভ্যতা থেকে আসে। আজ আমরা সামগ্রিকভাবে এই গোটা মেসোপটেমিয়া সভ্যতাটা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে তোমাদের এই গোটা ব্যাপারটা বা ধারণাগুলো খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই দেখো, আমরা যাকে মেসোপটেমিয়া সভ্যতা বলছি, মানে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা, সেই সভ্যতাটা বর্তমান হচ্ছে ইরাক দেশ, ইরাক, অর্থাৎ পারস্য উপসাগরের উত্তরে যে বর্তমান ইরাক দেশটা আছে সেটারই নাম ছিল প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা। দেখো, এই ইরাক বলতে আমাদের অনেকের ধারণা আছে ইরাক হচ্ছে সাদ্দাম হোসেনের দেশ, ইরাক মানে হচ্ছে উপসাগরীয় যুদ্ধ। তাহলে বর্তমান বিশ্বের একটা শক্তিশালী দেশ হচ্ছে ইরাক। সেই ইরাক দেশটার প্রাচীনকালে নাম ছিল মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া শব্দটা এসছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলটা হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দ অর্থ কী না, প্রাচীন গ্রিসের ভাষা বা গ্রিকীয় শব্দ অনুযায়ী মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল, দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল। তাহলে নদী দুটো কী কী? একটা হচ্ছে টাইগ্রিস, একটা হচ্ছে ইউফ্রেটিস। তাহলে প্রাচীনকালে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যার বর্তমান নাম হচ্ছে ইরাক। বর্তমান নাম কি? ইরাক। এবার দেখো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা আমরা বলছি বা বর্তমান ইরাকীয় সভ্যতা বলছি, সেই সভ্যতার দুটো ভাগ ছিল। একটা হচ্ছে এই সভ্যতার যে ওপর দিকের অংশ অর্থাৎ উত্তরের অংশটাকে আমরা বলতাম আসিরীয় সভ্যতা, আর নিচের দিকের অংশটা অর্থাৎ দক্ষিণ দিকের অংশটাকে আমরা বলতাম ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার দুটো ভাগ ছিল। একটা হচ্ছে উত্তর অংশের নাম ছিল আসিরীয় সভ্যতা, আর দক্ষিণ অংশের বা নিচের দিকের অংশটার নাম ছিল তোমার ব্যাবিলনীয় সভ্যতা। আবার ব্যাবিলনীয় সভ্যতার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে আক্কাদীয় আর একটা হচ্ছে সুমের। একটা হচ্ছে আক্কাদীয় আর একটা হচ্ছে সুমের। সুমের কথা অর্থ হচ্ছে কালো চুলের মানুষ। তাহলে দেখো, মেসোপটেমিয়া সভ্যতার আমরা দুটো ভাগ পেলাম। সেই দুটো ভাগের একটা বা দুটো ভাগ, সেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা দুটো ভাগ। একটা হচ্ছে উপরের অংশটা অর্থাৎ উত্তর অংশটার নাম হচ্ছে আক্কাদীয়, আর নিচের অংশটার নাম হচ্ছে তোমার সুমেরীয় সভ্যতা। সুমেরীয় কথার অর্থ হচ্ছে যে কালো চুলের মানুষ। এই সুমেরকে কেন্দ্র করে সমগ্র সভ্যতাটা বিকশিত হয়েছিল বলে এই সভ্যতাটা সুমেরীয় সভ্যতা নামেও পরিচিত। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার আরেক নাম কি? সুমেরীয় সভ্যতা। তাহলে দেখো, প্রাচীন পর্বে মেসোপটেমিয়া সভ্যতা সম্বন্ধে জানলাম যে মেসোপটেমিয়া সভ্যতাটা কী না, বর্তমানকালে যে দেশটা ইরাক নামে পরিচিত সেটা ছিল প্রাচীনকালে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছিল দুটো নদীর মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যে সভ্যতাটা গড়ে উঠেছিল তারই নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা দুটো ভাগ, একটা হচ্ছে তোমার আসিরীয় আর একটা হচ্ছে ব্যাবিলনীয়। ব্যাবিলনীয় সভ্যতা বা দুটো ভাগ, একটা হচ্ছে আক্কাদ আর একটা হচ্ছে সুমেরীয়। সুমেরীয় কথার অর্থ কি? কালো চুলের মানুষ। আর এই সুমেরকে কেন্দ্র করে সমগ্র সভ্যতাটা বিকশিত হয়েছিল বলে একে আমরা বলছি সুমেরীয় সভ্যতা। তাই মেসোপটেমিয়া সভ্যতাকে অনেকে সুমেরীয় সভ্যতা নামেও অভিহিত করে থাকেন। যেমন আমাদের সিন্ধু সভ্যতাটাকে হরপ্পা সভ্যতা নামে অভিহিত করা হয়, সেরকম মেসোপটেমিয়া সভ্যতাটাকেও সুমেরীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। দেখো, এরপর হচ্ছে যে এই সভ্যতাটা কীভাবে আবিষ্কৃত হয়েছিল। তাহলে দেখবে প্রাচীন বিশ্বে বেশ কিছু নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছিল। নদীমাতৃক সভ্যতা অর্থাৎ নদীকে কেন্দ্র করে যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো হচ্ছে নদীমাতৃক সভ্যতা। যেমন ভারত হচ্ছে সিন্ধু সভ্যতা, মিশর হচ্ছে
নীল নদের সভ্যতা। চীনে দেখবে হোয়াংহো ইয়াংসিকিয়াং নদী তীরে গড়ে উঠেছিল এই চৈনিক সভ্যতা। সেরকম টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী তীরে গড়ে উঠেছিল এই মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম নদীমাতৃক সভ্যতা, সব থেকে প্রাচীনতম এই নদীমাতৃক সভ্যতা। মেসোপটেমিয়ার এই যে সভ্যতাটা দেখছো, যখন এখানে খনন কার্য চালানো হয়, বেশ কিছু মানে পাহাড়ের যে টিলা থাকে না বা উঁচু অংশ থাকে, সেরকম উঁচু অংশ পাওয়া গেছে বা উঁচু ঢিপি পাওয়া গেছে, যেগুলো বলা হতো টেল। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার বিভিন্ন স্থানে বেশ কিছু ঢিপির মতো উঁচু অংশ পাওয়া গেছে, যেগুলো বলা হতো টেল। এই টেলগুলো খনন কার্য চালিয়ে সুমেরীয় সভ্যতা বা মেসোপটেমিয়া সভ্যতা আবিষ্কৃত হয়েছে। তাহলে কোথায় খনন করে চালানো হয়েছে? যে মেসোপটেমিয়া সভ্যতার যে উঁচু অংশ, ঢিপির মতো উঁচু অংশ ছিল, সেই উঁচু অংশগুলোতে খনন কার্য চালিয়ে কি হয়েছে না বেশ কিছু সেই সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, আর এই অংশটাকে বলা হতো টেল। এবার দেখো এই মেসোপটেমিয়া সভ্যতার সময়কাল কী, অর্থাৎ এই সভ্যতাটা কোন সময়ে গড়ে উঠেছিল। ঐতিহাসিকরা অনুমান করেন যে আনুমানিক প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে সময়কালে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে কোন সময়কালে? আনুমানিক 4000 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের 4000 বছর আগে এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে আমরা যদি বর্তমানে সময়কাল থেকে দেখতে যাই, তাহলে কী হবে যে আজ থেকে এখন 2000 খ্রিস্টাব্দ, তাহলে আজ থেকে 6000 বছর আগে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল বলে ঐতিহাসিকরা অনুমান করেন। সবটাই তো অনুমানের বিষয়, ঐতিহাসিকরা অনুমান করেন। প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস যখন 500 খ্রিস্টপূর্বাব্দে এই মেসোপটেমিয়া সভ্যতা পরিদর্শনে আসেন, হেরোডোটাসের কোনো লেখায় কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতার কোনো বিবরণ পাওয়া যায়নি। তাই ঐতিহাসিকরা অনুমান করেন যে মধ্য এশিয়ার যে পার্বত্য অঞ্চলটা ছিল, সেই পার্বত্য অঞ্চলটাকে অতিক্রম করে এখানকার অধিবাসীরা কি করে, পার্বত্য অঞ্চল অতিক্রম করে এলো, দিয়ে মেসোপটেমিয়া যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সেখানে যারা আদিম অধিবাসী ছিল, অর্থাৎ প্রাচীন অধিবাসী, তাদেরকে পরাজিত করে সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং ক্রমে ক্রমে তারা একটা উন্নত সভ্যতা গড়ে তোলে। সেই সভ্যতাটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এবার দেখো তাহলে প্রথম কি বললাম যে মেসোপটেমিয়া সভ্যতাটার অর্থ কী, তারপর হচ্ছে এই সভ্যতাটা কীভাবে আবিষ্কৃত হয়েছিল, এর সময়কাল। এরপর চলে আসি যে মেসোপটেমিয়া সভ্যতার নগর পরিকল্পনা। দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীরা যেমন একটা নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল, সেই রকমই এই মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা যে সভ্যতাটা গড়ে তুলেছিল সেটা হচ্ছে একটা নগরকেন্দ্রিক সভ্যতা। নগরকেন্দ্রিক সভ্যতা দেখবে সিন্ধু সভ্যতায় যেমন প্রায় 240টির বেশি ছোট ছোট নগর পাওয়া গেছে, সেই রূপ এই মেসোপটেমিয়া সভ্যতায়ও অসংখ্য ছোট ছোট নগর পাওয়া গেছে, যার মধ্যে হচ্ছে লাগাস, এরিকু, উর, লাগাস, এরিকু, কিস, আক্কাদ, এই নামগুলো পাওয়া যায়। এটা কী কী নাম? উর পাওয়া যায়, লাগাস পাওয়া যায়, এরিকু পাওয়া যায়, আর আক্কাদ পাওয়া যায়। এই যে নগরগুলো দেখছো, নগরগুলোর অবস্থানগত একটা হয়তো দূরত্ব ছিল, কিন্তু নগরগুলো গঠনশৈলী, নির্মাণ কৌশল, তাদের জীবনযাত্রা, প্রয়োগ প্রণালী থেকে আরম্ভ করে ড্রেনিং সিস্টেম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু ছিল অনেকটাই সিন্ধু সভ্যতার মতনই। বা এই নগরগুলোর অবস্থানগত দূরত্ব থাকা সত্ত্বেও নগরগুলো গঠনশৈলী ছিল প্রায় একই রকমের। তাই যে কোনো একটা নগরের আমরা যদি গঠনশৈলী বিশ্লেষণ করতে পারি যে নগরটা কীভাবে গড়ে উঠেছিল, তাহলে দেখবে সমগ্র নগর পরিকল্পনাটা চলে আসতে পারে। তাহলে নগর পরিকল্পনা, ধরো একটা নগর, আমি কলকাতা নগরের কথা ধরলাম, তাহলে আপনি যদি প্রশ্ন দেয় যে কলকাতার নগর পরিকল্পনা কীরূপ, তাহলে প্রথমেই আসবে দেখবে যে সেখানকার বাড়িঘরটা কীরূপ, সেখানে বাড়িঘরগুলো কীভাবে তৈরি হয়েছিল। প্রাচীন মেসোপটেমিয়ার লোকেরা সেখানে যে বাড়িঘরগুলো তৈরি করেছিল সেগুলো অধিকাংশ ছিল পোড়া ইটের দ্বারা তৈরি বা রোদে শুকিয়ে ইটের দ্বারা তৈরি। ইট যে তারা ব্যবহার করতো তার প্রধানত দুটো কারণ ছিল। এক হচ্ছে প্রচুর পরিমাণে কাঠ পাওয়া যেত না, ফলে তারা কাঠের বাড়ি নির্মাণ করতে পারেনি, ইটের ব্যবহার করেছিল। আর যেহেতু একটা নদীর মধ্যবর্তী অঞ্চল, তাই প্রতি বছর এখানে বন্যা হতো, ফলে যদি মাটি বা কাঠ দিয়ে তৈরি করা হতো তাহলে বাড়িগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা এই পোড়া ইট দিয়ে বাড়িগুলো নির্মাণ করেছিল। বাড়িঘরগুলো কীরকম ছিল? বাড়িঘরগুলো অনেক সময় ছিল একতল, দ্বিতল, বহুতল।
তাহলে যারা সাধারণ মানুষ তারা একতলা বিশিষ্ট বাড়িতে বাস করতো, যারা একটু ধনী লোক বা অভিজাত বা শাসক শ্রেণীর লোক তারা দ্বিতল বা বহুতল বাড়িতে বাস করতো। তাহলে মেসোপটেমিয়ার নগরের বাড়িঘরগুলি নির্মিত হয়েছিল পোড়া ইট দিয়ে বা রোদে পোড়ানো ইট দিয়ে। বাড়িঘরগুলো কীরূপ ছিল? একতল, দ্বিতল এবং বহুতল বিশিষ্ট। বাড়িগুলো কেন ইট দ্বারা তৈরি করা হয়েছিল? ইটটা তৈরি করার প্রধান কারণ হচ্ছে যাতে বন্যার হাত থেকে বাড়িগুলোকে রক্ষা করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ছোটো ছোটো নগরগুলো ছিল, সেই নগরগুলো সবসময় পরস্পরের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো। তাহলে যুদ্ধের সময় যদি পোড়া ইট দিয়ে বা পাকা বাড়ি তৈরি করা হয় তাহলে বাড়িগুলোর ক্ষতির সম্ভাবনা কম থাকতো। তাই এখানে বাড়িঘরগুলো এইভাবে তৈরি হয়েছিল। এরপর দেখো 2 নম্বর আসবে একটা নগরের রাস্তাঘাট। এখন যেমন রাস্তাঘাট দেখছো, মেসোপটেমিয়া সভ্যতায় রাস্তাঘাটগুলো ছিল অনেকটা সেই ধরনের। যেগুলো মূল রাস্তা সেগুলো ছিল একদম অনেকটা চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাগুলোকে ইট দিয়ে বাঁধানো হতো, দিয়ে ঢালাই করা হতো। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার রাস্তাঘাট কীরূপ ছিল? যেগুলো প্রধান রাস্তা সেগুলো হচ্ছে খুব পরিচ্ছন্ন, প্রশস্ত এবং ইট দিয়ে বাঁধানো। কিন্তু প্রধান রাস্তা থেকে যে গলিপথগুলো বেরিয়ে গিয়েছিল সেগুলো তো খুব সরু এবং বাড়িগুলোর মধ্যে খুব বেশি ব্যবধান থাকতো না, ব্যবধান থাকতো খুবই অল্প। এই সভ্যতার লোকেরা হয়তো উন্নত জীবনযাপন করতো, কিন্তু তারা ড্রেনিং সিস্টেমটাকে খুব ভালো করে তৈরি করতে পারেনি। ফলে কী হতো? এখানে বন্যার জল নগরগুলোতে প্রায় জমে থাকতো। এবার দেখো এখানে যে শাসন পরিচালনা, তাহলে এই নগরগুলোতে কারা শাসন কার্য পরিচালনা করতেন? অনেকে মনে করেন যে এই নগরগুলোতে মূলত রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন ছিল। আর রাজা শাসন কার্য পরিচালনা করার জন্য আমলা, সেনাপতি, রক্ষী, জল্লাদ, এই শ্রেণীর কর্মচারীদের সাহায্য নিতেন। এরা কাদের সাহায্য নিতেন? আমলা, সেনাপতি, বিভিন্ন প্রকার রক্ষী এবং জল্লাদদের সাহায্য নিতেন। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার শাসন ব্যবস্থা বা শাসনতন্ত্র ছিল মূলত রাজতান্ত্রিক। রাজা শাসন কার্য পরিচালনার জন্য আমলা, সেনাপতি, জল্লাদ, রক্ষী এদের সাহায্য নিতেন। অনেক সময় আবার পুরোহিত যারা থাকতেন সেই পুরোহিত শ্রেণীও এখানে রাজার ভূমিকা পালন করতেন। এরপর দেখো আমি আসি কৃষিকাজ। মেসোপটেমিয়া সভ্যতা যেহেতু দুটো নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছিল, তাহলে ওই মধ্যবর্তী স্থানটা মাটি ছিল মূলত পলি মাটি হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে কৃষিজাত ফসল উৎপাদন হতো। কৃষিজাত ফসলের মধ্যে গম, যব, বিভিন্ন ধরনের শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হতো। তারা কী করতো? এই সবজিগুলো বা ফসলগুলো উৎপাদন করার সময় অনেক সময় নদী থেকে খাল কেটে জল নিয়ে আসতো বা নদীতে বাঁধ দিয়ে জলের ব্যবস্থা করতো। তাহলে সিন্ধু অধিবাসীরা তাদের সমৃদ্ধ ভূমিতে খুব ভালোভাবে কৃষিকার্যকে রপ্ত করেছিল। তাদের উৎপাদিত ফসলের মধ্যে ছিল গম, যব, বিভিন্ন ধরনের শাকসবজি, এবং এগুলোকে চাষ করার জন্য তারা কী করতো? অনেক সময় নদীতে বাঁধ দিত বা নদী থেকে খাল কেটে তারা জল নিয়ে আসতো। এবার দেখবে এই যে কৃষিকাজ দেখছো না, এই যে কৃষিকাজের এই সময় একটা গাছ ছিল মেসোপটেমিয়ার মানুষদের পক্ষে একটা অপরিহার্য, সেটা হচ্ছে খেজুর গাছ। প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগাতেন। এই জন্য খেজুর গাছকে তারা জীবন বৃক্ষ বলতো। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার মানুষরা খেজুর গাছকে তাদের জীবন বৃক্ষ বলতো। কারণ কি? দেখো এই যে খেজুর গাছ দেখছো, খেজুর গাছের প্রায় সমস্তটাই কাজে লাগাতো তারা। খেজুর যে ফলটা হয় সেই ফলটা তাদের খাদ্যের চাহিদা মেটাতো। খেজুর থেকে যে মিষ্টি রস পাওয়া যেত সেটাকে অনেক সময় তারা মিষ্টি রস হিসেবে ব্যবহার করতো, বা গুড় তৈরি করতো বা তাড়ি তৈরি করতো। তারা খেজুর পাতা এবং বীজগুলোকে অনেক সময় জ্বালানি হিসাবে ব্যবহার করতো। আবার খেজুর গাছের যে আঁশ বা ছাল থাকে সেগুলোকে তারা দড়ি এবং অন্যান্য কাজে ব্যবহার করতো। আর খুব ভালো খেজুরগুলোকে কিছু পরিমাণে তারা বিদেশে রপ্তানি করতো। অর্থাৎ খেজুর গাছ ছিল সুমেরুদের কাছে জীবন বৃক্ষ। হলো? তাহলে
কৃষির সাথে সাথে সুমেরীয়রা খেজুর চাষের উপরও খুব গুরুত্ব দিয়েছিল। এই খেজুর গাছকে সুমেরীয়রা বলতো জীবন বৃক্ষ। এরপর দেখো, তাহলে কৃষিকাজ গেল, নগর পরিকল্পনা গেল, এরপর হচ্ছে পশুপালন। যেহেতু দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল, তাই এখানে প্রচুর তৃণভূমি থাকতো, অর্থাৎ প্রচুর ঘাস বা ঘাস জাতীয় অন্যান্য জিনিস থাকতো। ফলে কী হতো, এখানকার মানুষরা গরু, ছাগল, ভেড়া, এই যে গৃহপালিত প্রাণীগুলো আছে এগুলোকে প্রচুর পরিমাণে পালন করতে পারতো, এবং এগুলো তাদের কী হতো, মাংস, দুধ, চামড়া, লোমের যে চাহিদা সেগুলোকে তারা পূরণ করতো। তাহলে সিন্ধু অধিবাসীদের, এই মেসোপটেমিয়া অধিবাসীদের অপর একটি জীবিকা হচ্ছে পশুপালন। গৃহপালিত পশুদের মধ্যে গরু, ছাগল, ভেড়া এগুলো তারা পালন করতো, যেগুলো তাদের মাংস, দুধ, চামড়া এবং পশম সবেরই চাহিদা মিটিয়ে দিত। এবার আসি বাণিজ্য। বাণিজ্য ছিল এই মেসোপটেমিয়া অধিবাসীদের অপর একটি প্রধান জীবিকা, বাণিজ্য। তারা স্থলপথে এবং জলপথে অভ্যন্তরীণ এবং বৈদেশিক উভয়ই বাণিজ্য করত। যখন তারা স্থলপথে বাণিজ্য করত, তখন তারা ঘোড়া, গাধা, উট এদের টানা গাড়ি ব্যবহার করত, এবং আক্কাদ, ব্যাবিলন, এরিকু, উর, কিস, লাগাস এই যে ছোটো ছোটো নগরগুলো ছিল, সেই নগরের সাথে তারা অভ্যন্তরীণ বাণিজ্য করত। আবার তারা যখন জলপথে বাণিজ্য করতো, তখন তারা ব্যবহার করতো পালতোলা নৌকা, এবং যখন নৌকার ব্যবহার হতো তখন তারা আফগানিস্তান, সিরিয়া, সিন্ধু, মিশর, পারস্য, লিবিয়া এই দেশগুলোর সাথে বাণিজ্য করত। তারা মূলত কী কী রপ্তানি করতো গম, যব, বিভিন্ন ফল, কার্পেট, খেজুর, পশম বস্ত্র, আর আমদানি করতো দামি পাথর, কাঠ, সোনা, রূপো এগুলো তারা আমদানি করতো। অর্থাৎ বাণিজ্য হরপ্পা অধিবাসীদের জীবনকে অর্থনৈতিকভাবে একদম সমৃদ্ধ করে তুলেছিল। তাহলে সিন্ধু অধিবাসী যদি অর্থনৈতিক জীবন যায়, তাহলে লিখতে হবে তোমাকে কৃষিকাজ, তাদের পশুপালন, তাদের বাণিজ্য। এবার দেখো, কৃষিকাজ, পশুপালন এবং বাণিজ্য ছাড়াও এখানকার প্রচুর মানুষ শ্রমিক হিসেবে কাজ করত। কিসের শ্রমিক? বাঁধ নির্মাণ করার শ্রমিক হিসাবে কাজ করত। অনেকে গৃহ নির্মাণ বা রাস্তাঘাট তৈরি করার শ্রমিক হিসাবেও কাজ করত। এছাড়া সৈনিক, রাজকর্মচারী, পুরোহিত, এই পেশাকেও অনেকে তাদের জীবিকা হিসাবে গ্রহণ করেছিল। আর যারা সম্ভ্রান্ত বংশের লোক ছিল, তারা নিজেরা কোনো কাজ করতেন না, তারা প্রচুর দাস রাখতেন, সেই দাসদের দিয়ে তাদেরকে কাজ করিয়ে নিতেন। আর যেহেতু নদী আছে দুপাশে, সিন্ধু সভ্যতার প্রচুর মানুষ এই নদী বা জলাভূমিগুলো থেকে তারা মাছ ধরে জেলে হিসাবে তাদের জীবিকা অর্জন করত। তাহলে প্রধান জীবিকা ছাড়াও এই জীবিকাগুলো দিয়ে মেসোপটেমিয়া নগরের অধিবাসীরা তাদের জীবনযাপন করত। এরপর এই সমাজে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা হচ্ছে যেহেতু নদীর মধ্যবর্তী স্থানে তারা বাস করত, সেহেতু প্রতি বছর বন্যা হতো। বন্যা কেন হতো না, নদীগুলো দীর্ঘকাল ধরে একই স্থানের উপর প্রবাহিত হয়, কী হতো, প্রচুর পরিমাণে পলি জমতে একসময় নদীর নাব্যতা কমে যেত। ফলে একটু বেশি বৃষ্টিপাত হলে কী হতো, বন্যা দেখা দিত। তখন এই মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা বন্যা রোধ করার জন্য দুটো কাজ করেছিল। কী করেছিল, তারা নদীতে বাঁধ দিয়েছিল, অর্থাৎ বাঁধ দিয়ে নদী জল কাটার ব্যবস্থা করেছিল। আর একটা হচ্ছে তারা খাল খনন করেছিল। তারা নদীর অতিরিক্ত জল আনার সময় সেই খাল দিয়ে নদী থেকে বাইরে বের করে নিয়ে আসতো। ফলে তারা বন্যার হাত থেকে এই প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় বেঁচে যেত। এবার দেখো, তাহলে এই হচ্ছে সিন্ধুবাসীদের একটা বন্যা প্রতিরোধ করার অবলম্বন। এরপর সিন্ধু অধিবাসীদের ধর্মবিশ্বাস কীরূপ ছিল? ধর্মবিশ্বাসের দিক থেকে সিন্ধু অধিবাসীরা বহু দেবতায় বিশ্বাসী ছিল। সিন্ধু যে মেসোপটেমিয়া সভ্যতার অধিবাসীরা বহু দেবতায় বিশ্বাসী করতেন। আমরা যেমন দেখবে অসংখ্য দেবদেবীর আরাধনা করি, মেসোপটেমিয়া সভ্যতার প্রত্যেকটা নগরে
সেইরূপ আলাদা আলাদা দেবতা ছিলেন। তাদের প্রধান দেবতা কে ছিলেন? সমুদ্র এবং মাতৃদেবী নাম্মা। কী নাম? সমুদ্র এবং মাতৃদেবী নাম্মা। আকাশের দেবতা কে ছিলেন? আকাশের দেবতা ছিলেন আন বা আনু। পৃথিবী দেবতা কী ছিলেন? কি। জলের দেবতা এন কি। বাতাসের দেবতা এনলিস। তার আগে বলে দিচ্ছি, দেখো দেবতাগুলো। সমুদ্র এবং মাতৃদেবী হচ্ছে নাম্মা। আকাশের দেবতা হচ্ছে আন বা আনু। পৃথিবীর দেবতা হচ্ছে কি। জলের দেবতা হচ্ছে এনকি। বাতাসের দেবতা হচ্ছে এনলিস। আর এই যে দেবতার জন্য তারা উপাসনালয়গুলো নির্মাণ করতো, সেগুলো হতো খুব উঁচু স্থানে, যেগুলো বলা হতো জিগুরাত বা স্বর্গের পাহাড়। কী বলা হতো? জিগুরাত বা স্বর্গের পাহাড়। এ হচ্ছে মেসোপটেমিয়া অধিবাসীদের ধর্মীয় জীবন। এরপর হচ্ছে লিপি। দেখো, মেসোপটেমিয়া সভ্যতার মানুষরা প্রথম লিখন পদ্ধতি বা লিপি তৈরি করেছিল বলে ঐতিহাসিকরা অনুমান করেন। প্রথম দিকে তারা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। এই কারণে তাদের এই লিপিগুলো ছিল চিত্রলিপি, যাকে বলা হতো পিক্টোগ্রাফি। তাহলে মেসোপটেমিয়ার সভ্যতার মানুষেরা প্রথমে বিভিন্ন প্রকার ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত। সেই জন্য তাদের লিপি ছিল চিত্রলিপি, যেগুলোকে আমরা পিক্টোগ্রাফি বলে জানি। পরবর্তীকালে সময়ের বিবর্তনের সাথে সাথে এই লিপিগুলো আরও বেশি উন্নত হয়। তখন তারা কী করে? কাদামাটি দিয়ে প্রথমে কাদামাটি একটা মণ্ড তৈরি করে, কাদামাটি দিয়ে মণ্ড তৈরি করলো, দিয়ে সেই কাদামাটির ওপর তীরের ফলার মতো কোনো ধারালো কিছু দিয়ে কেটে কেটে তার উপর লিখত। পরে সেটাকে আগুনে শুকিয়ে নিত। সেই লিপিটিকে বলা হচ্ছে কিউনিফর্ম লিপি। কিউনিফর্ম লিপি বা কোণাক্ষর লিপি। তাহলে লিপির বিবর্তনের দ্বিতীয় পর্যায়ে মেসোপটেমিয়া সভ্যতার লোকেরা প্রথমে কাদার মণ্ড তৈরি করত, তারপর সেটাকে তীরের ফলার মতো তীক্ষ্ণ কোনো জিনিস দিয়ে লিখত, সেটাকে তারপর আগুনে শুকিয়ে নিত। সেই লিপিটা বলা হচ্ছে কিউনিফর্ম লিপি বা কোণাক্ষর লিপি। লিপিটা প্রথমে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, তারপর প্রথমে ডান দিক থেকে বাম দিকে, পরে হচ্ছে আবার বাম দিক থেকে ডান দিকে লেখানো হতো। এই লিপি প্রথম স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন দীর্ঘ 12 বছর কঠোর পরিশ্রম করে 1827 খ্রিস্টাব্দে প্রথম পাঠোদ্ধার করেছিলেন। তাহলে কিউনিফর্ম লিপি বা কোণাক্ষর লিপি কে পাঠোদ্ধার করেছিলেন? স্যার হেনরি ক্রেসউইক রোলিনসন। দীর্ঘ 12 বছর কঠোর পরিশ্রমের পর 1827 খ্রিস্টাব্দে এই লিপিগুলোকে পাঠোদ্ধার করেছিলেন। এবার দেখো, যখন তারা লিপি তৈরি করতে শিখে গেল, তখন তারা বিভিন্ন প্রকার সাহিত্য সৃষ্টি করত। সুমেরীয়দের সবচেয়ে প্রাচীন সাহিত্যের নাম হচ্ছে গিলগামেশ। কী নাম? গিলগামেশ। এটাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম সাহিত্য। গিলগামেশে কী আছে না, গিলগামেশ একজন সুমেরীয় রাজার নাম। সেই সুমেরীয় রাজার বীরত্ব, তার আন্তরিকতা, তার ব্যর্থতার কাহিনী এই গ্রন্থে লেখা হয়েছিল। অর্থাৎ মাটির মণ্ডর ওপর লিখিত প্রথম বিশ্বের মহাকাব্য হচ্ছে গিলগামেশ। গিলগামেশ হচ্ছেন একজন সুমেরীয় রাজা, যার বীরত্ব, যার আন্তরিকতা, যার ব্যর্থতা সমস্ত কিছু এই মহাকাব্যে বর্ণিত হয়েছে। পরবর্তীকালে সুমেরীয়রা আরও যে সমস্ত সাহিত্য রচনা করেছিল, সেই সাহিত্যগুলো কিন্তু মূলত ছিল ধর্মকেন্দ্রিক। অর্থাৎ তাদের যে সমস্ত দেবদেবী ছিলেন, তাদের গুণগান বা তাদের উদ্ভব, তাদের অলৌকিক যে কাজকর্ম আছে, সেগুলোর উপর বর্ণনা দিয়ে মেসোপটেমিয়া সভ্যতার এই সাহিত্যগুলো তৈরি হয়েছিল। এরপর দেখো, মেসোপটেমিয়া সভ্যতার চিত্রকলা। দেখবে আমরা যখন বাড়িঘর তৈরি করি, যখন পাকা বাড়ি তৈরি হয়, প্রথমে ইট দিয়ে তৈরি করা হয়, তারপর তার উপর প্লাস্টার করি। এই সভ্যতার লোকেরা কী করতো? আমরা প্লাস্টার কী দিয়ে করি? মূলত সিমেন্ট, বালি দিয়ে। কিন্তু এখানে যে পুরাইটের বাড়িগুলো তৈরি করা হতো, তৈরি করার পর তার গায়ে মোটা মাটির প্রলেপ দেওয়া হতো। মাটির প্রলেপ দেওয়ার পর তার গায়ে বিভিন্ন প্রকার চিত্র আঁকা হতো।
এই চিত্রগুলোর মতো বিভিন্ন প্রকার জীবজন্তু, গাছপালা, বিভিন্ন প্রকার শিলমোহর বা বিভিন্ন দেবদেবীর চিত্র আঁকা হতো। অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতা বা সুমেরীয় সভ্যতার যে চিত্রলিপি, সেগুলো মূলত বিভিন্ন মন্দিরের দেওয়ালে বা যেগুলো বড় বড় অট্টালিকা বা বাড়ি ছিল তার দেওয়ালে অঙ্কন করা হতো। অঙ্কনের বিষয়বস্তু ছিল মূলত জীবজন্তু, গাছপালা, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং ধর্মীয় বিষয়বস্তু। তাহলে এই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার চিত্রকলা। এবার দেখো মেসোপটেমিয়া সভ্যতার আইন শৃঙ্খলা বা আইন ব্যবস্থা কীরূপ ছিল। মেসোপটেমিয়া সভ্যতায় প্রথম বিশ্বে লিখিত আইন সংহিতা তৈরি করেছিল, যার নাম হচ্ছে হামুরাবির আইন সংহিতা। তার কি নাম? মেসোপটেমিয়া সভ্যতার মানুষেরা বিশ্বে প্রথম লিখিত একটা আইনবিধি তৈরি করেছিল, যার নাম হচ্ছে হামুরাবির আইন সংহিতা। যদিও এই হামুরাবির লিখিত আইন সংহিতার পূর্বে সুমেরীয় রাজা দুঙ্গে কিছু আইনকে সংকলন করেছিলেন। এই আইনগুলোর বিষয়বস্তু কী ছিল? যে কোন অপরাধের জন্য কাকে কীরকম শাস্তি দেওয়া যেতে পারে, সম্পত্তির যে উত্তরাধিকার তার মালিক কে হবে, জিনিসপত্রের ক্রয় বিক্রয়ের পদ্ধতি কী হবে, এই বিষয়গুলোর উপর এই আইনগুলোকে রচনা করা হয়েছিল। কিন্তু এই আইন ব্যবস্থা খুব ভালো করে দেখলে দেখা যায় যে একই অপরাধের জন্য একই শাস্তি বা সম অপরাধের জন্য সমশাস্তি এইরূপ কোনো বিধান ছিল না। দেখা যাচ্ছে যে ধরো একজন স্বাধীন লোক, মেসোপটেমিয়া সভ্যতার একজন স্বাধীন লোক, সে যদি অন্য কোনো স্বাধীন লোককে হত্যা করত বা কোনো অভিজাত শ্রেণীর লোককে হত্যা করত, তাকে যে শাস্তি দেওয়া হতো, তিনি যদি একজন কৃতদাসকে হত্যা করতেন তার শাস্তি সেক্ষেত্রে অনেক কম হতো। অর্থাৎ আইনের ক্ষেত্রে সমতা ছিল না। এরপর হচ্ছে বিজ্ঞান। মেসোপটেমিয়া সভ্যতারা মানুষেরা বিজ্ঞানের একটা ব্যাপক অগ্রগতি ঘটিয়েছিল। তারা প্রথম কী আবিষ্কার করেছিল? চাকা আবিষ্কার করেছিল। সেই চাকাকে তারা গাড়ি এবং রথ তৈরিতে কাজে লাগিয়েছিল। এরপর তারা গাণিতিক যোগ বিয়োগ, গুণ ভাগ, বর্গমূল, ঘনমূল, এই যে গাণিতিক পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলোকে আবিষ্কার করেছিল। তারা খুব ভালো জ্যোতির্বিজ্ঞান চর্চা করত। তারা চন্দ্রমাসের হিসাব অনুযায়ী সেই সময়কার সময় গণনা করত এবং রোগ চিকিৎসার জন্য বিভিন্ন গাছের শিকড় বাকড় বা গাছগাছালি থেকে তারা ঔষধ তৈরি করেছিল। অর্থাৎ সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে গড়ে ওঠা এই মেসোপটেমিয়া সভ্যতা তৎকালীন বিশ্বের নগর পরিকল্পনা, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, তাদের সাহিত্য, তাদের আইন সংহিতা, তাদের বিজ্ঞানের অগ্রগতি, প্রযুক্তি, সকল ক্ষেত্রে এক অভূতপূর্ব অগ্রগতির পরিচয় দিয়েছিল। এই অগ্রগতির দেখো যে কোনো সভ্যতার যেমন উত্থান হয় পতন হয়, সিন্ধু সভ্যতার উত্থান হয়েছিল, তার পতন হয়েছিল। দীর্ঘকাল ধরে বিকাশ লাভ করার পর কালের নিয়মে এই সভ্যতা একদিন পতন হয়েছিল। আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়, সেই সময় আবার মধ্য এশিয়ার পাহাড়ি অঞ্চলে কিছু মানুষ, যাদের সম্প্রদায়ের নাম হচ্ছে এলামীয় সম্প্রদায়, অর্থাৎ মধ্য এশিয়ার পাহাড়ের এলামীয় সম্প্রদায়ের মানুষরা এখানকার উর বলে একটা বিখ্যাত নগর ছিল, সেই নগরটাকে ধ্বংস করেছিল। এরপর ধীরে ধীরে এই সভ্যতার পতন হয়েছিল। তাহলে দেখো এবছরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে এই যে মেসোপটেমিয়া সভ্যতা, নগর পরিকল্পনা, ধর্মবিশ্বাস বা মেসোপটেমিয়া সভ্যতা একটা সামগ্রিক চিত্র, হ্যাঁ, যেটা একটু ভালো করে পড়ে রাখো, তাহলে দেখবে খুব সুবিধা হবে। আমি যেটা পড়ালাম মেসোপটেমিয়া সভ্যতা, তার সাথে আমাদের গেটওয়ে ফিউচার থেকে যে নোটগুলো দেওয়া হবে সেই নোটগুলো হচ্ছে খুব উন্নত মানের। তোমরা এই ক্লাসটা দেখার সাথে সাথে যদি নোটগুলো একটু ফলো করো তাহলে দেখবে তোমাদের ব্যাপারটা আরও খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে এবং মার্কস খুব বেশি পাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এরপর আমরা আসি প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা বা কৃতদাস ব্যবস্থা। তাহলে পরের প্রশ্ন হচ্ছে যে প্রাচীন গ্রিসের এই কৃতদাস ব্যবস্থা বা দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা। তাহলে প্রথমেই আমরা দেখি যে কৃতদাস
আমরা কাদেরকে বলবো? তাহলে দেখো, অনেক ঐতিহাসিক কৃতদাসদের যে সংজ্ঞা দিচ্ছেন, সেই সংজ্ঞায় বলছেন কৃতদাসরা হচ্ছে এক প্রকার সম্পত্তি। যেমন আমরা টাকা পয়সা, আমাদের বাড়িঘর, এগুলো আমাদের সম্পত্তি, সেরকম কৃতদাসরা হচ্ছে এক প্রকার সম্পত্তি। যদি আমাদের যে সম্পত্তি আমরা যেগুলো ব্যবহার করি, সেই সম্পত্তির সকল বৈশিষ্ট্য বা আংশিক বৈশিষ্ট্য কোনো দাস বা মানুষের মধ্যে থাকে, তবেই তারা হচ্ছে কৃতদাস। আমরা যেমন টাকা পয়সাকে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করি, সেরূপ একটা মানুষকে যখন আমাদের নিজেদের কাজের প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের সম্পত্তি হিসেবে ব্যবহার করি, তখনই হচ্ছে সে কৃতদাস। 2 নম্বর হচ্ছে, আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে কৃতদাসটা হচ্ছে গবাদি পশুতুল্য। অর্থাৎ যে সমস্ত মানুষদের নিজস্ব কোনো ইচ্ছা, নিজস্ব কোনো স্বাধীনতা এ সমস্ত না থেকে কেবলমাত্র পশুর ন্যায় তারা শুধু খাবে এবং মালিকের সেবা করবে, তারাই হচ্ছে কৃতদাস। বিখ্যাত গ্রিক ঐতিহাসিক অ্যারিস্টটল বলেছেন যে কৃতদাসদের মালিক হলেন তার প্রভু। প্রভু ছাড়া তার কাছে আর কোনো সত্তা থাকবে না, অর্থাৎ প্রভুই তার কাছে হচ্ছে ঈশ্বর, প্রভুই তার কাছে সব। কৃতদাস হচ্ছে প্রকৃতির এক প্রকার বিধান এবং এটা সমাজ তথা তাদের পক্ষেও কল্যাণকর। তাহলে দেখো, কৃতদাস কারা? না, যাদেরকে আমরা সম্পত্তি হিসাবে গণ্য করতে পারি, যাদের মধ্যে সম্পত্তির সকল বৈশিষ্ট্য বা কিছু বৈশিষ্ট্য থাকে, যাদেরকে আমরা গবাদি পশুর সঙ্গে তুলনা করতে পারি, আর যাদের নিজস্ব কোনো ইচ্ছা বা নিজস্ব কোনো সত্তা না থেকে সমস্ত কিছু তার প্রভুর কাছে নিবেদন করে, তারা হচ্ছেন কৃতদাস। তাহলে প্রাচীন গ্রিসের এই যে কৃতদাস আমি বললাম, কৃতদাসের সংজ্ঞাটা দিলাম, আমাদের প্রথমে দেখতে হবে যে এই কৃতদাসদের সংগ্রহ কীভাবে করা হতো। প্রথমে দেখবে আগের ক্লাসে আমি পড়েছিলাম কি গ্রিক পলিস। গ্রিক পলিস বলতে ছোটো ছোটো নগররাষ্ট্রগুলো। তাহলে এই যে গ্রিক পলিস বা নগররাষ্ট্রগুলো ছিল, তারা পরস্পরের সাথে সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। এই যুদ্ধে যারা হেরে যেত, সে সমস্ত সৈনিক তাদের স্ত্রী এবং সন্তানদের বন্দি করে আনা হতো এবং নির্দিষ্ট বাজারে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো। তাই বিকৃত এই মানুষজনই গ্রিসের কৃতদাস প্রথার জন্ম দিয়েছিল। এরপর হচ্ছে গ্রিকরা যেহেতু জলজ অভিযানে বা নৌবিদ্যায় খুব পারদর্শী ছিল, তাই তারা কী করতো, মাঝে মাঝে বিভিন্ন নৌকা লুণ্ঠন করত। সেই নৌকাগুলো লুণ্ঠন করার পর সেখানকার যাত্রীদের বলপূর্বক ধরে আনতো। আর দ্বিতীয়ত হচ্ছে, তারা যখন সমুদ্রের তীরবর্তী অঞ্চল দিয়ে যেত, সেখানে যদি কোনো মানুষজন পেত, তাদেরকেও জোর করে ধরে আনতো, দিয়ে দাস বাজারে বিক্রি করে দিত। তাহলে 2 নম্বর হচ্ছে জলদস্যুতা করে তারা কৃতদাস সংগ্রহ করতো। তাহলে প্রথম হচ্ছে যুদ্ধবন্দীদের, তারপর হচ্ছে জলদস্যুতা করে সংগ্রহ করতো। 3 নম্বর হচ্ছে, যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে টাকা ধার নিত এবং সেই টাকা শোধ করতে না পারত, তাহলে তাকে কৃতদাস হিসাবে বিক্রি করে দিয়ে যিনি ঋণ দিচ্ছেন সেই ব্যক্তি তার টাকা পরিশোধ করতেন। অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি থেকে কৃতদাস প্রথার সৃষ্টি হয়েছিল। 4 নম্বর হচ্ছে জন্মসূত্রে। দেখা যাচ্ছে যে কোনো কৃতদাসের সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। এরপর হচ্ছে যে কৃতদাস তোমার আমদানি করা হতো। আমরা যেমন বাজারে বিভিন্ন প্রকার মালপত্র আমদানি রপ্তানি করি, সেরকম গ্রিসের মানুষরা যখন প্রয়োজন করত, তারা বিভিন্ন রাষ্ট্র থেকে কৃতদাসকে আমদানি করত। তাহলে কৃতদাস সংগ্রহ করার বা কৃতদাস তৈরি করার মূলত 6টা পদ্ধতি। এক হচ্ছে যুদ্ধবন্দীদের কৃতদাস করা হতো, জলদস্যুতা করে কৃতদাস সংগ্রহ করা হতো, অপহরণ করে করা হতো, কোনো ব্যক্তি ঋণ শোধ করতে না পারলে তাকে কৃতদাস করা হতো, জন্মসূত্রে কৃতদাস হতো এবং কৃতদাসদের আমদানি করা হতো।
এবার দেখো, এই যে কৃতদাস, এই কৃতদাসদের মানে কেনাবেচার জন্য বিভিন্ন স্থানে বাজার গড়ে উঠেছিল এবং এই কৃতদাসদের ক্রয় বিক্রয় বা কেনাবেচা সেই সময় গ্রিসের একটা খুব ভালো পেশা হিসাবে গড়ে উঠেছিল। কৃতদাসদের ক্রয় বিক্রয়ের জন্য প্রথমে যে বাজারটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে কিওস, কয়েসি ও দশ কিওস। কৃতদাসদের কেনাবেচার জন্য গ্রিসে প্রতিষ্ঠিত প্রথম বাজারের নাম হচ্ছে কিওস। এরপর এথেন্স, করিন্থ, ডেলথ, ইজিনা প্রভৃতি রাষ্ট্রে এই কৃতদাসদের বাজার গড়ে উঠেছিল। দেখো, তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে যে কৃতদাসদের যে বাজারগুলো গড়ে উঠেছিল সেই বাজারে কিভাবে কৃতদাস বিক্রি হতো। ধরো আমি মার্কেটে যেটা বা তোমরা মার্কেটে একটা মাল কিনতে যাচ্ছ, তাহলে দেখবে মালটার গায়ে কী লেখা থাকে, তার দাম লেখা থাকে, তার মধ্যে কী কী গুণ আছে বা উপাদান আছে সেগুলোকে পরপর লিখে দেওয়া হয়, দিয়ে সেটাকে চিঠি রাখা হয়। গ্রিসে এই বাজারগুলোতে যখন কৃতদাসদেরকে নিয়ে আসা হতো তখন একটা কাগজের লিস্ট তৈরি করা হতো। যে লিস্টে কৃতদাসদের বয়স, সে কী কী কাজ করতে পারে, তার শরীরে কোনো রোগ আছে কি না, এইগুলোকে লিখে তার গলায় টাঙিয়ে দেওয়া হতো। তা দেখো, একদম পণ্যের মতো তার গলায় টাঙিয়ে দেওয়া হলো। যে ব্যক্তি ওই কৃতদাসকে কিনবেন, তিনি তো না দেখে কিনবেন না, তিনি সমস্ত কিছু দেখলেন যে এই ব্যাপার। একজন কৃতদাস হয়তো দেখা যাচ্ছে যে 20 বছর বয়স, সে প্রচণ্ড পরিশ্রম করতে পারবে, 7-8 দিন না খেয়ে থাকতে পারবে, এই জাতীয় বিবরণ লেখা থাকতো। এবার যখন তিনি কিনবেন, তিনি কী করতেন, আমরা যেমন বাজারে যে দেখে নিই মালটাকে ঠিক আছে কি না, তিনি তার মাংস পেশি টিপে দেখতেন বা তাকে আঘাত করে দেখতেন যে সহ্য ক্ষমতা কতটা। এইভাবে অনেকভাবে বিচার করার পর এই কৃতদাসদের ক্রয় করা হতো। কৃতদাসদের দাম কীরূপ ছিল না, বলা হচ্ছে গ্রিসের মুদ্রাকে বলা হচ্ছে ড্রাকমা। গ্রিসের মুদ্রার নাম কি? ড্রাকমা। একজন পুরুষ কৃতদাস যার দাম হচ্ছে 168 ড্রাকমা, আর একজন নারী কৃতদাস যার দাম ছিল 147 ড্রাকমা। অর্থাৎ গ্রিসের লোকেরা যে বার্ষিক আয় করত, সে আয়ের অর্ধেক অংশ বা তার কম দিলে এই কৃতদাসদের সংগ্রহ করা যেত। তা দেখো, অদ্ভুত ব্যাপার, একজন মানুষকে নিয়ে পশুর মতো তাকে বেঁধে রাখা হলো হাটে, তার গলায় তার গুণাবলী লিখে দেওয়া হলো। কোনো একজন ক্রেতা এলো, তিনি তাকে যাচাই করলেন, দাম দিলেন, দিয়ে কিনে নিয়ে গেলেন। তাহলে কৃতদাসদের যখন কোনো প্রভু কিনে নিয়ে যাবে, অর্থাৎ সে তো আর মানুষ রইল না, সে কী হলো, একটা দ্রব্যে পরিণত হলো। তাকে যাচ্ছাতার মতো ব্যবহার করা যাবে, যা ইচ্ছা ব্যবহার করা যাবে। তাই যিনি কিনে নিয়ে গেলেন তিনি কৃতদাসদের কী কী কাজ করাতেন। প্রথমে দেখো, তাদেরকে দিয়ে করানো হতো গৃহকাজ, অর্থাৎ বাড়ির ঘরদোর পরিষ্কার করা, কুয়ো থেকে জল তোলা, রান্নাবান্না, কাপড় বোনা, শস্য ঝাড়াই, অর্থাৎ বাড়ির যাবতীয় কাজ এই কৃতদাসদের দিয়ে করানো হতো। এরপর কৃতদাসদের দিয়ে কী করা হতো, বিভিন্ন খনি এবং শিল্পে কাজ করানো হতো। অর্থাৎ কৃতদাস প্রভুর যদি কোনো খনি থাকতো, সেই খনি থেকে বিভিন্ন ধাতব উত্তোলন, তারপরে তাদের যে হস্তচালিত শিল্পগুলো থাকতো সেই শিল্প উৎপাদন, সমস্ত কাজের ক্ষেত্রে এই কৃতদাসদের ব্যবহার করা হতো। তাদেরকে বিনোদনের জন্য ব্যবহার করা হতো। বিনোদনটা কীরূপ, ধরো দেখা যাচ্ছে যে কৃতদাস প্রভুর বাড়িতে একটা বাচ্চা ছেলে ঘোড়ায় চাপবে, তার ইচ্ছা হয়েছে ঘোড়ায় চাপবো, কিন্তু সেই মুহূর্তে কোনো ঘোড়া পাওয়া যাচ্ছে না বা হাতের কাছে কোনো ঘোড়া নেই। তখন প্রভু কী করতেন, একজন কৃতদাসকে ঘোড়ার মতো বসতে বলতেন, তার পিঠে বাচ্চাটাকে চাপিয়ে দেওয়া হলো। চাপিয়ে দেওয়ার পর তাকে কী করা হলো, তার মুখে একটা লাগামের মতো তৈরি করে দেওয়া হলো, যে বলে যা, তাকে বাজার থেকে ঘুরিয়ে নেয়। কৃতদাস যে ব্যক্তি, সেই ঘোড়ার মতো হাত এবং পায়ের ওপর ভর করে হেঁটে হেঁটে তাকে বাজার থেকে ঘুরিয়ে আনতেন। প্রভুর ইচ্ছা গেল যে আজ একটু কৃতদাসদের নিয়ে মজা করব। তিনি একটু মদ বা অন্যান্য কিছু খাবার খেয়ে একটু নেশাগ্রস্ত হয়ে গেলেন। গিয়ে দেখা যাচ্ছে কৃতদাসদের একটা ভালো সুস্থ কৃতদাস তার পাটাকে মেরে ভেঙে দিলেন। তাহলে কৃতদাসটি যে চিৎকার করছে, তখন তিনি আনন্দ উপভোগ করতেন। এছাড়া যে সমস্ত নারীদের কৃতদাস হিসাবে বিক্রি করা হতো, তাদের কী করতে হতো, ওই কৃতদাস প্রভুদের শয্যা সঙ্গিনী হতে হতো।
অর্থাৎ নারীদের যৌন নির্যাতন একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবার দেখো, তারা যেই এত পরিশ্রম করতেন, বাড়ির সমস্ত কাজ করতো, কৃষিক্ষেত্রে সমস্ত কাজ করে দিত, খনি শিল্প কাজ করে দিত, তাদের বিনোদনের সমস্ত কিছু কাজ করতো, প্রভুর জীবন রক্ষা করতো। এত কিছু কাজ করার পর তারা কি খেতে পেত? খুব সামান্য খেতে পেত। দিনে হয়তো তাদেরকে একবার খাবার দেওয়া হতো, তাও পরিমাণ হতো খুবই সামান্য, যাতে তাদের হয়তো পেট ভরতো না। তাদেরকে যে পোশাক দেওয়া হতো, সেই পোশাক হচ্ছে বছরে একটা বা দুটো পোশাক দেওয়া হতো। তাহলে যদি গ্রীষ্মকাল হয় তাহলে একটা বা দুটো পোশাকে কাটিয়ে নিতে পারবে, কিন্তু যদি শীতকাল হয় তাহলে তাদেরকে ঢাকা নিতে হবে ঠান্ডার জন্য। তখন তারা কী করতো, ওই যে একটা বা দুটো পোশাক দেওয়া হতো, সেই পোশাকগুলো যখন ছিঁড়ে যেত তখন তারা সেগুলো ফেলতো না, সেইগুলোকে সেলাই করে জমিয়ে রাখতো। যখন শীত আসতো তখন তারা শীতে ওগুলোকে তারা শীত নিবারণের বস্ত্র হিসাবে ব্যবহার করতো, বা শীতের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করতো। এরপর দেখা যাচ্ছে যে কোনো কৃতদাস কাজ করছে বলতে সে আহত হয়ে গেল, দেখা যাচ্ছে তার একটা পা ভেঙে গেল বা একটা হাত ভেঙে গেল, সে কোনোভাবে সুস্থ হবে না, বা কাজ করতে করতে একটা সময় সে বয়স্ক হয়ে গেল বা বৃদ্ধ হয়ে গেল। তখন কী করা হতো, এই অসুস্থ কৃতদাসদেরকে এবং এই সমস্ত বৃদ্ধ কৃতদাসদেরকে একটা নৌকা বা জাহাজে করে নিয়ে যেয়ে সমুদ্রের মধ্যবর্তী কোনো দ্বীপে ফেলে দিয়ে চলে আসা হতো। তাহলে এই ছিল কৃতদাসদের জীবন, চরম লাঞ্ছনাময়, চরম দুর্দশাগ্রস্ত একটা জীবন। এই কৃতদাসদের অনেক ক্ষেত্রে দেখা যেত যে তারা প্রভুর বাড়িতেই বাস করছে বা প্রভুর সঙ্গেই আছে। তাহলে অনুমান করা হয় যে প্রভুর বাড়িতে আছে বা প্রভুর সঙ্গেই থাকছে, মানে তাদের জীবনযাত্রা ছিল খুব ভালো, কিন্তু বাস্তবে একদমই তাই ছিল না। কারণ তারা জানতো তারা যতই পরিশ্রম করুক বা যতই তারা প্রভুকে ভালোবাসুক, কোনোভাবেই তাদের মুক্তির সম্ভাবনা নেই। যদি কোনো ক্ষেত্রে কোনো প্রভু খুব সদয় হতেন, দেখা যাচ্ছে যে কোনো প্রভুর প্রাণ রক্ষা করেছে, এই জাতীয় কোনো ক্ষেত্রে খুব সদয় হলে তাদেরকে হয়তো মুক্তি দেওয়া হতো। আবার ওদের মধ্যে যারা একটু লেখাপড়া করতে পারতো তাদেরকে হিসাবরক্ষকের কাজ বা সৈনিকের গায়ে একটু বেশি শক্তি থাকলে অনেক সময় সৈনিকের কাজও দেওয়া হতো। তাহলে এই যে দাস আর প্রভুদের যে সম্পর্ক প্রাচীন গ্রীসে গড়ে উঠেছিল, অনেকটা প্রভু এবং ভৃত্যের সম্পর্ক, প্রভু এবং ভৃত্যের সম্পর্ক। এই যে দাসদের মধ্যে প্রভু ভৃত্যের সম্পর্ক, এই সম্পর্কটা একটা সময় কী হচ্ছে, দাসরা বা কৃতদাসরা উপলব্ধি করছে যে তারা যতই প্রভুর সেবা করুক, প্রভুর প্রতি আনুগত্য প্রদর্শন করুক, তাদের পক্ষে মুক্তি কোনোভাবেই সম্ভব নয়। ফলে বিপুল পরিমাণ কৃতদাস গ্রীসের বিভিন্ন নগরগুলিতে থেকে যাচ্ছে। এবার দেখো, এই যে কৃতদাস প্রভুরা আছে, তারা কৃতদাসদের পরিশ্রমের উপর নির্ভর করে জীবনযাপন করছে। ফলে তারা কী হচ্ছে, খুব অলস, পরিশ্রমিক বিমুখ হয়ে যাচ্ছে এবং কৃতদাসদের সংখ্যা দিনের দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা সময় দেখা যাচ্ছে যে কৃতদাসদের সংখ্যা যখনই বৃদ্ধি পাচ্ছে, অত্যাচারের মাত্রা যখন সীমাহীন পর্যায়ে চলে যাচ্ছে, তখন তারা দলবদ্ধভাবে বিভিন্ন সময়ে বিদ্রোহ ঘোষণা করছে। এই দলবদ্ধভাবে বিদ্রোহ ঘোষণা গ্রিসের যে সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি ছিল, সেই ভিত্তিটাকে অনেকাংশে নাড়িয়ে দিয়েছিল। এবং গ্রিক পলিস বা গ্রিসের পতনের পিছনেও এই কৃতদাস ব্যবস্থা অনেকাংশে দায়ী ছিল। কারণ দেখো, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছিল কারা? এই কৃতদাসটা। তাহলে অর্থনীতি, সামাজিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছিল কৃতদাসটা। ফলে সামন্তবাবুরা দুর্বল, অলস এবং পরিশ্রম বিমুখ হয়ে গিয়েছিল। আর রাজনীতির ক্ষেত্রেও এদের সংখ্যা যখন খুব বেড়ে গিয়েছিল, আর রাজনীতির ক্ষেত্রেও তারা অনেক সময় সৈনিকের কাজ করত, অর্থাৎ রাজনীতিতে প্রভাব বিস্তার করেছিল। তাই এই অলস, পরিশ্রম বিমুখ গ্রিক পলিসের জনসাধারণ এর পক্ষে বিদেশি আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। কারণ যাদের ওপর বা যে সমস্ত কৃতদাসদের ওপর তারা এই যে নির্যাতন, এই যে শোষণ, বঞ্চনা, অত্যাচার করেছিল, অত্যাচারিত হওয়ার ফলে এই আক্রমণের সময় তারা প্রভুকে কোনো প্রকার সাহায্য করেনি।
তাহলে আমরা কি বলতে পারি যে প্রাচীন গ্রিসের এই যে কৃতদাস ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রিসের যারা ধনী মানুষ বা সাধারণ মানুষ তাদের জীবনযাত্রায় যেমন স্বাচ্ছন্দ্য দিয়েছিল, সেরকম এই ব্যবস্থার কুফল পরবর্তীকালে গ্রিকীয় সভ্যতার পতন ডেকে এনেছিল। ঠিক আছে, তাহলে দেখো আজ আমরা মূলত মেসোপটেমিয়ান সভ্যতা এবং প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা বা কৃতদাস ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা প্রাচীন গ্রিসের যে খেলাধুলা অলিম্পিক এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে আজ এর মধ্যেই থাক।